টনি, মেজর স্পিকিং। এই স্যার, টনি স্পিকিং। বর্ডারে সব ঠিকঠাক আছে? হ্যাঁ স্যার, বর্ডার একদম সেফ। আরো একবার চেক করো। ওকে স্যার, আমি দেখছি। জয় হিন্দ। জয় হিন্দ। একজন আতঙ্কবাদী বর্ডার পেরিয়ে দেশে ফেরার পথে ইন্ডিয়ান আর্মির হাতে ধরা পড়ে। এই আতঙ্কবাদীর উদ্দেশ্য কি? বোমবাস নাকি বড়সড় কোনো হামলা? তদন্ত চালাচ্ছে সীমান্ত রক্ষা বাহিনী। বাকি বিস্তারিত খবর জানতে চোখ রাখুন আমাদের আনন্দ নিউজ চ্যানেলে। বল কি উদ্দেশ্য তোর? কেন এসেছিস এই দেশে? আমি কোনো দোষ করিনি স্যার, এটা আমার দেশ, আমি আমার দেশে ফিরে এসেছি। বারবার কেন মিথ্যে কথা বলছিস? তুই যদি এই দেশের বাসিন্দা হোস তাহলে তোর পরিচয় কি? আমি ইন্ডিয়ান আর্মি, ঈশান খান। ঈশান খান? আপনি ওকে চেনেন স্যার? হ্যাঁ চিনি, আজ থেকে 20 বছর আগে ও ইন্ডিয়ান আর্মিতে ছিল। তাহলে ওভাবে চোরের মতো বর্ডার ফিরে আসলো কেন? ও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। শত্রু দলের সঙ্গে হাত মিলিয়ে আমাদের 5 জন সৈনিককে খুন করে পালিয়ে গিয়েছিল। না স্যার, আমি বিশ্বাসঘাতকতা করিনি, আমি এ দেশকে ভালোবাসি। ভালোবাসিস? দ্রোহী। দাঁড়া টনি, ওর বিচার এই দেশের আইন করবে। ওকে কোর্টে চালান করো। চলো। আরে ওইদিকে কোথায় যাচ্ছো? বাড়ির ভেতরে চলো। আমার একটু ভয় ভয় লাগছে। এই সাহস নিয়ে তুমি বর্ডারে যুদ্ধ করো? ভীতু কোথাকার। মোটেও ভীতু না। ভীতু না তো কি? বর্ডারে যুদ্ধ করতে পারো আর আমার বাবার সামনে বিয়ের কথা বলতে পারবা না? বর্ডারে তো হাতে বন্দুক থাকে, এখানে যে খালি হাতে যুদ্ধে নামতে হচ্ছে। তো বাড়িতে ঢোকার আগে গোলাগুলি করবা নাকি? তুমি বুঝছো না, আমার একটু কেমন কেমন লাগছে। কিচ্ছু লাগছে না, বুক ফুলিয়ে সাহস নিয়ে চলো। ঠিক আছে, চলো। মেরা শের। ঈশান। ইয়েস স্যার। সরি স্যার, সরি আঙ্কেল। আমি তোমার ব্যাপারে তেমন কিছু জানতাম না, কালকে বুড়ির মুখেই সব শুনেছি। তুমি আর্মিতে আছো তাই না? সাথীর দাদু মানে আমার বাবাও একসময় আর্মিতে ছিলেন, অনেক বড় দেশপ্রেমিক ছিলেন তিনি। আমার বয়স যখন 5 বছর তখন বাবা একটা যুদ্ধে শহীদ হন। বাবা মারার কষ্টটা মা সহ্য করতে পারেননি। কিছু সময় পরে মাও মারা যায়। তারপর অনেক কষ্টে চাচা চাচির কাছে আমি মানুষ হয়েছি। আমি জানি বাবা মা হারানো কতটা কষ্ট। তুমি হয়তো ভাবছো এই কথাগুলো তোমাকে কেন শোনাচ্ছি। কেন আঙ্কেল? কারণ আমি চাই না আমার মেয়ে বা তার সন্তানের ভবিষ্যৎ এরকম হোক। মানে? আমি তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারবো না। আব্বা, তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। ও যদি কাল বর্ডারে নিজের প্রাণ হারায় তখন তখন তোর কি হবে? এসব আপনি কি বলছেন আঙ্কেল? দেশের কাজ করে কি অপরাধ? সেসব আমি কিচ্ছু জানি না। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে নিজের পরিবারের কথা আগে ভাবতাম। তাদের জন্য বাঁচবো যারা আমার মুখ পানে চেয়ে বসে আছে। বলো, তুমি কি পারবে সেটা করতে? আমি সাথীকে ভালোবাসি আঙ্কেল, সাথে দেশকেও। আর তাছাড়া আমি তো কোনো খারাপ কাজ করছি না। অত শত আমি বুঝি না। আমার মেয়ে যেহেতু তোমাকে ভালোবাসে, তোমার একটা চায়ের দোকান থাকলেও আমি তোমার সঙ্গে বিয়ে দিতাম। কিন্তু তুমি এমন একটা কাজ করো যে কাজে জীবনের কোনো নিশ্চয়তা নেই। প্লিজ এরকম বলবেন না আঙ্কেল। সাথীকে পাওয়ার জন্য আমাকে কি করতে হবে বলুন। তোমাকে এই চাকরি ছেড়ে দিতে হবে, পারবে? আব্বা, তুমি দয়া করে এমনটা বলো না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। বিয়ে দেবো না যখন বলেছি, বিয়ে দেবো না।
তোমরা আমাকে অনেক কষ্টে মানুষ করেছো, যখন যা চেয়েছি তাই দিয়েছো, অনেক ভালোবাসা দিয়েছো আমাকে, তাই আমার উপরে সবার আগে তোমার অধিকার বেশি। তুমি যা বলবা তাই শুনতে আমি বাধ্য। তোমার মনে আছে আব্বা, ছোটবেলায় আমার অনেক জ্বর এসেছিল, তখন তুমি সারা রাত জেগে আমার পাশে বসে পানিপটি করে দিয়েছিলে। আমি যখন মাঝরাতে জ্বরের ঘরে খেলনার জন্য বিড়বিড় করছিলাম, তখন তুমি সেই রাতে সমস্ত দোকান খুঁজে খুঁজে আমার জন্য খেলনাটা এনেছিলে। তোমরা এত কিছু করার পরে তোমাদের কথা আমি কি করে না শুনে থাকবো বলো? আব্বা, তুমি কি চাও যে মেয়ের জন্য তুমি সারা জীবন এত কষ্ট করেছো, সেই মেয়ের ভালোবাসার জিনিসটাই হারিয়ে যাক? আঙ্কেল, আমি সাথীকে অনেক ভালোবাসি, সেই সঙ্গে ভারত মাতাকে অনেক ভালোবাসি। নিজে ভালোবাসা পাওয়ার জন্য নিজের মাকে কিভাবে ছেড়ে দেবো বলুন? তোমার ছুটি আর কতদিন আছে? কেন আঙ্কেল? বিয়ের জন্য দিন তো ছুটির মধ্যে করতে হবে, তাই না? আব্বা, ভাই কিন্তু বিরাট হ্যান্ডসাম। হ্যাঁ হ্যাঁ, আমাদের বোনের পছন্দ আছে। তাহলে হুজুর সাহেব, বিয়েটা সেরে ফেলাই ভালো নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ক্যাপ্টেন ঈশান, রোহান তুমি এখানে? আপনার জন্য একটা জরুরি খবর আছে। কি খবর? বর্ডারে হঠাৎ শত্রুদের হামলা করেছে, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। ঠিক আছে, আমি ভোরবেলা বেরিয়ে পড়বো। এটা সম্ভব নয়, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে যেতে হবে, আমাদের দেশ বিপদে আছে। এটা কিভাবে সম্ভব? আজ তোদের বিয়ে। সরি স্যার, আমি শুধু অর্ডার ফলো করছি। ক্যাপ্টেন ঈশান, এবার আপনি বেছে নিন, বিয়ে নাকি দেশ। সাথী, আমি আসছি। খোঁজে দাও ঈশান, ফিরে আসবে। অর্ডার অর্ডার। মাই লর্ড, এই যে মানুষটাকে দেখছেন, ও একটা দেশদ্রোহী, আমাদের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ও শত্রুদের সাথে হাত মিলিয়ে আমাদের 5 জন আর্মি অফিসারকে খুন করে পালিয়েছিল। সব মিথ্যে কথা চলছে। আমি ওদেরকে মারিনি। আমি তোমার দেশকে বাঁচানোর জন্য শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছি। আর কত নাটক করবেন আপনি? ওই 5টা গুণের সমস্ত প্রমাণ আপনার দিকে ইশারা করে। আপনি একটা বিশ্বাসঘাতক। আপনারা দয়া করে আমার কথাটা বিশ্বাস করুন। এতে বিশ্বাস করার কিছু নেই মাই লর্ড। ও আবার নতুন করে প্ল্যান বানিয়ে এসেছে আমাদের দেশের ক্ষতি করার জন্য। দয়া করে আমার কথাটা একবার শুনুন, নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দিন। একজন দেশদ্রোহীর মুখে আমরা কোনো কথা শুনতে চাই না। মহামান্য আদালত, আপনার কাছে আমার একটাই অনুরোধ, ওকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। বলুন আপনার কি বলার আছে? আই অবজেকশন মাই লর্ড। অবজেকশন আবার রুড। বলুন আপনি কি বলতে চান? সেদিন বর্ডারে আমরা 6 জন ছিলাম। শত্রুপক্ষরা আমাদের দিকে এগিয়ে আসছিল। ক্যাম্প থেকে দূরে থাকার কারণে আমাদের কাছে কোনো ব্যাকআপও ছিল না। আমরা সেদিন অসহায়ের মতো 6 জন মিলে শত্রুদের সাথে লড়াই করতে থাকি। লড়াই চলাকালীন আমার একটা গুলিও লেগেছিল। চোট খাওয়ার পর আমরা সবাই যখন লুকিয়ে পড়লাম, তখন আমাদের একজন সাথী রিমন রায় আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। ক্যাপ্টেন রোহান, আমাকে খবর দাও। ঈশান,
আমাকে মেরে কি লাভ হলো? ওদেরকে আগেই সব খবর দেওয়া হয়ে গেছে। ওরা তোদের পুরো ক্যাম্প শেষ করে দেবে। ক্যাপ্টেন ঈশান, আমরা এখন কি করব? তোমার তো অনেক রক্ত বেরোচ্ছে, তোমাকে এক্ষুনি ক্যাম্পে পৌঁছে দিতে হবে। চলো আমার সাথে। না, আমার হাতের বেশি সময় নেই। ক্যাম্পে খবর দিলে ওদের আসতে আধা ঘন্টা সময় লাগবে। ততক্ষণ যেভাবে হোক শত্রুদেরকে আটকে রাখতে হবে। কিন্তু কিভাবে? আমাদের কাছে তো গুলিও শেষ হয়ে গেছে। ওদের কাছে গিয়ে ওদেরকে মারতে হবে। জয় হিন্দ। জয় হিন্দ। হ্যালো কন্ট্রোল রুম, আমরা দক্ষিণের দিকে আটকে আছি। আমাদের একজন সাথী আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এখানে তাড়াতাড়ি ব্যাকআপ। হ্যালো কন্ট্রোল রুম, ক্যাপ্টেন ঈশান আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ও আমাদের 5 জন সৈন্যকে মেরে শত্রু পক্ষের সঙ্গে পালিয়ে গেছে। সেদিন ওই ভুল বোঝাবুঝির কারণে আজকে আমাকে সবাই দেশদ্রোহী ভাবছে। সে তো 2005-এর কথা। তাহলে আপনি এই কুড়ি বছর কোথায় ছিলেন? শত্রুদের ডেরায় আমাকে বাঁচিয়ে রাখার ওদের একটাই উদ্দেশ্য ছিল। আগামী 5 বছরের যে প্ল্যান আমাদের তৈরি করা ছিল তার ইনফরমেশন যেন আমি ওদেরকে দিই। কিন্তু আমি মুখ খুলিনি, তাই ওরা দিনের পর দিন আমার উপর টর্চার করে গেছে। তুই কেন এত টর্চার সহ্য করছিস? তোর দেশ তোকে কি দিয়েছে? তুই আমাকে ইনফরমেশনগুলো দিয়ে দে, আমি তোকে রাজা করে রাখবো। বল বল 15ই আগস্টে তোদের কি প্ল্যান আছে? না, আমাকে মেরে ফেললেও আমি আমার দেশের সাথে গাদ্দারি করব না। তাহলে এটাই তোর শেষ কথা? হ্যাঁ। তোর ফ্যামিলির কাউকে কিন্তু আমি বাঁচিয়ে রাখবো না। ভালোই ভালো বলছি, ইনফরমেশনগুলো দিয়ে দে। কখনো না। বন্দে মাতারাম। তারপর আমাকে নিয়ে গেল এক অন্ধকার ঘরে, যেখানে সূর্যের আলো দিনে একবারই পৌঁছাতো, যখন ওরা আমাকে খাবার দিতে আসতো। এভাবে বিগত 20 বছর কাটিয়েছি ওই ঘরে। শেষে ভাবলাম এভাবে বেঁচে থেকে লাভ কি, তার থেকে মরে যাওয়া অনেক ভালো। কিরে, 3 দিনকার খাবার পড়ে আছে? সালা মরে গেছে নাকি? মরে গেছে। যা বসকে খবর দে, মালটাকে ফেলে দিয়ে আসতে হবে। এই 20 বছর ধরে প্রত্যেক দিন এক এক সেকেন্ড করে নিজের নিঃশ্বাসকে আটকে রাখার ক্ষমতা বাড়াতে থেকেছি। যখন ওরা এসে আমাকে চেক করে, নিঃশ্বাস বন্ধ করে আমি পড়েছিলাম।
ওরা আমাকে নিয়ে এসে নদীতে ফেলে দিল। ওরা কিছুটা যেতেই নতুন করে বাঁচার নিঃশ্বাস নিল। অনেক কষ্টে নদী পাড়ে উঠে দেখি ইন্ডিয়ান আর্মি। সত্যি দেশের জন্য তুমি যে কষ্ট আর যন্ত্রণা সহ্য করেছো, তোমার কষ্টে দাম দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। তোমাকে হয়তো সান্ত্বনা দেওয়ার জন্য আমরা কিছু পুরস্কার দিতে পারবো, কিন্তু তোমার হারিয়ে যাওয়া দিনগুলো আমরা কোনোদিনই ফিরে দিতে পারবো না। ক্যাপ্টেন ঈশান খানের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য স্টেজে রাখা হচ্ছে। আপনি দয়া করে স্টেজে আসুন। মা, সাথী কোথায়? ওর বিয়ে কোথায় হয়েছে? আমি একবার ওর সাথে দেখা করতে পারবো মা? ও এখনো বিয়ে করেনি, ও আজও তোর অপেক্ষা করে আছে।